Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, ইংরেজিতে কথা বলার সময় ফ্রেজাল ভার্ব কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ফ্রেজাল ভার্বকে বাদ দিয়ে আমরা ইংরেজি শিখতে পারবো না। ইংরেজি শেখার সময় আমাদের ফ্রেজাল ভার্বকে রাখতেই হবে। তোমরা হয়তো ভাবছো, ফ্রেজাল ভার্বের পরিবর্তে অন্য ওয়ার্ডের ব্যবহার করেও তো আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ একই অর্থের সেন্টেন্স তৈরি করতে পারি। একদম পারো, কিন্তু যখন তোমাদের সামনে কেউ ফ্রেজাল ভার্বের ব্যবহার করবে তোমরা বুঝতেই পারবে না, অর্থাৎ সেই সেন্টেন্সগুলোর অর্থই তোমরা বুঝতে পারবে না। আর ঠিক সেই কারণে ফ্রেজাল ভার্বকে আমাদের শিখতেই হবে। দেখো, ছোটবেলায় আমরা প্রচুর ফ্রেজাল ভার্ব শিখেছি যখন আমরা পড়াশোনা করেছি, কিন্তু একটাও আমাদের মনে নেই। তার কারণ জানো? তার কারণ হলো আমরা কখনোই সেগুলোকে সেন্টেন্সে প্র্যাকটিসই করিনি, আমরা সেগুলো দিয়ে কখনো কথাই বলিনি। আর ঠিক সেই কারণে আমরা সবই প্রায় ভুলতে বসেছি। ঠিক সেই কারণে ফ্রেজাল ভার্বকে শুধু শিখলেই হবে না, সেগুলোকে প্র্যাকটিসও করতে হবে। আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব পেতে চলেছো, আর এটাও তোমরা দেখতে পাবে সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বগুলোকে কি করে ব্যবহার করছি। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর আমার সাথে সাথে নতুন কিছু সেন্টেন্স তৈরি করে ফেলো। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো পুট আপ উইথ। পুট আপ উইথ, যার অর্থ হলো সহ্য করা। দেখো, আমরা এর পরিবর্তে টলারেট এই ওয়ার্ডটার ব্যবহারও করতে পারি, কিন্তু তোমাদের জানা দরকার যে পুট আপ উইথ এর অর্থ হলো সহ্য করা। তো সেন্টেন্সে যদি কেউ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এটার অর্থ হলো সহ্য করা। চলো দেখি এটা দিয়ে, এই ফ্রেজাল ভার্বটা দিয়ে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করি। আমি তার অভদ্র আচরণ সহ্য করতে পারি না। I can't put up with her rude behavior. I can't put up with her rude behavior. দেখো, এখানে আমরা টলারেট এই ওয়ার্ডটার ব্যবহারও করতে পারতাম। এখানে তোমরা আরো একটা ওয়ার্ড শিখে নাও। দেখো, এখানে আমরা স্ট্যান্ড এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? I can't stand her rude behavior. I can't stand her rude behavior. যার অর্থ হলো আমি তার অভদ্র আচরণ সহ্য করতে পারি না। আরেকটা এক্সাম্পল দেখো, অভদ্র লোকদের সহ্য করাটা সহজ নয়। It's not easy to put up with people who are rude. It's not easy to put up with people who are rude. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা টলারেটের পরিবর্তে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে পারি, অর্থাৎ পুট আপ উইথ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অন্য আর একটা ফ্রেজাল ভার্ব। পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক আপ টু। লুক আপ টু, যার অর্থ হলো সম্মান করা, অর্থাৎ রেসপেক্ট করা। আমরা সেন্টেন্সে রেসপেক্টের ব্যবহারই বেশিরভাগ করে থাকি, কিন্তু আমাদের জানতে হবে এর পরিবর্তে আমরা লুক আপ টু এর ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, আমি ওই ব্যক্তিটিকে একজন আদর্শ হিসাবে সম্মান করি। আই লুক আপ টু দ্যাট পারসন অ্যাজ আ রোল মডেল। আই লুক আপ টু দ্যাট পারসন অ্যাজ আ রোল মডেল। তো তোমরা বুঝতে পারছো, এখানে আমরা রেসপেক্টের ব্যবহার না করে, অর্থাৎ এই ওয়ার্ডটার ব্যবহার না করে লুক আপ টু এর ব্যবহার করছি, যেটা হলো একটা ফ্রেজাল ভার্ব। দেখো, এভাবে যদি তোমরা পড়ো ফ্রেজাল ভার্ব গুলোকে, দেখবে খুব সহজেই এগুলোকে মনে রাখতে পারছো। এগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আর একটা এক্সাম্পল দেখো, তোমার বাবা মাকে তোমার সম্মান করা উচিত। ইউ শুড লুক আপ টু ইয়োর প্যারেন্টস। ইউ শুড লুক আপ টু ইয়োর প্যারেন্টস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক ডাউন আপন। লুক ডাউন আপন, যার অর্থ হলো অবজ্ঞার চোখে দেখা বা নিচু চোখে দেখা, ছোট করা। এক্সাম্পল দেখো, আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। গরিবদের অবজ্ঞার চোখে দেখো না। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। যদি আমি বলি আমি কখনো কাউকে নিচু চোখে দেখি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নেভার লুক ডাউন আপন এনিওয়ান। আই নেভার লুক ডাউন আপন এনিওয়ান। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লুক ডাউন আপনকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমাদের কাছেও এই ফ্রেজাল ভার্বটা খুব সহজ হয়ে গেছে। তোমরাও এই ফ্রেজাল ভার্বটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। চলো দেখি পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ফিগার আউট। ফিগার আউট, যার অর্থ হলো বুঝতে পারা। যদি আমি বলি আমি তোমাকে বুঝতে পারছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কান্ট ফিগার ইউ আউট। আই কান্ট ফিগার ইউ আউট। আরেকটা এক্সাম্পল দেখো,
এটাকে কি করে ব্যবহার করতে হয় আমার বোঝা দরকার। আই নিড টু ফিগার আউট হাউ টু ইউজ ইট। আই নিড টু ফিগার আউট হাউ টু ইউজ ইট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ফিগার আউটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো থিঙ্ক ওভার। থিঙ্ক ওভার, যার অর্থ হলো কিছু নিয়ে চিন্তা করা বা কিছু নিয়ে ভাবা। এক্সাম্পল দেখো, আপনার প্রস্তাবটা নিয়ে ভাবতে আমার কিছু সময় দরকার। I need some time to think over your proposal. I need some time to think over your proposal. আরেকটা এক্সাম্পল দেখো, আসুন এই প্রকল্পটির সুবিধা অসুবিধাগুলো নিয়ে ভাবা যাক। Let's think over the pros and cons of this project. Let's think over the pros and cons of this project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা think over কে কত সহজেই ব্যবহার করতে পারি। পরের ফ্রেজাল ভার্বটা হলো given. given, যার অর্থ হলো আত্মসমর্পণ করে নেওয়া বা হার মেনে নেওয়া। এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে এটাকে কি করে ব্যবহার করছি। আমি ভয়ের কাছে আত্মসমর্পণ করছি না। I'm not going to give in to fear. I'm not going to give in to fear. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা give in কে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে আত্মসমর্পণ করে দেওয়া বা হার মেনে নেওয়া, তখন আমরা গিভেন এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, গিভেন। আরো একটা এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, সে হার মেনে নিয়েছিল এবং স্বীকার করেছিল যে সে ভুল ছিল। She gave in and admitted that she was wrong. She gave in and admitted that she was wrong. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গিভেন কে কি করে ব্যবহার করছি। দেখো পরের সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে ছিল, আর ঠিক সেই কারণে আমরা গিভেন এর জায়গায় গেভ ইন এর ব্যবহার করেছি। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে গিভ ইন এর ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ওয়াইপ আউট। ওয়াইপ আউট, যার অর্থ হলো মুছে ফেলা বা নিশ্চিহ্ন করে ফেলা। সেন্টেন্সে যখন এরকম অর্থ আমরা বোঝাতে চাইবো তখন ওয়াইপ আউটের ব্যবহার আমরা করতে পারি। এক্সাম্পল দেখো, খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলার চেষ্টা করো। Try to wipe out the bad memories. Try to wipe out the bad memories. তো তোমরা বুঝতে পারছো মুছে ফেলা বোঝাতে আমরা ওয়াইপ আউটের ব্যবহার করে থাকি। দেখো বাংলায় আমরা এই ধরনের সেন্টেন্স প্রায় বলে থাকি, এই ধরনের বাক্য প্রায় বলে থাকি। তো এখন আমরা খুব সহজে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। চলো দেখি আরেকটা এক্সাম্পল। ভূমিকম্পটা পুরো গ্রামটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। The earthquake wiped out the entire village. The earthquake wiped out the entire village. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়াইপ আউট কে কি করে ব্যবহার করছি। পরের ফ্রেজাল ভার্বটা হলো টক ব্যাক। টক ব্যাক, যার অর্থ হলো মুখে মুখে তর্ক করা। ফর এক্সাম্পল, যখন সে রেগে থাকে সে সবসময় মুখে মুখে তর্ক করে। She always talks back when she is angry. She always talks back when she is angry. তো তোমরা বুঝতে পারছো টক ব্যাকের কি অর্থ। যখন কেউ মুখে মুখে তর্ক করবে তখন আমরা সেখানে টক ব্যাকের ব্যবহার করতে পারি। পরের ফ্রেজাল ভার্বটা হলো রান আউট অফ। রান আউট অফ, যার অর্থ হলো ফুরিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, আমার চিনি ফুরিয়ে গেছে। I have run out of sugar. I have run out of sugar. যদি আমি বলি তোমার কি চা পাতা ফুরিয়ে গেছে, Have you run out of tea leaves? Have you run out of tea leaves? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রান আউট অফ কে কত সহজেই ব্যবহার করতে পারি, আর যার অর্থ হলো ফুরিয়ে যাওয়া। পরেরটা দেখো, পরের ফ্রেজাল ভার্বটা হলো রিপ আপ। রিপ আপ, যার অর্থ হলো ছিঁড়ে ফেলা। ফর এক্সাম্পল, কাগজটা ছিঁড়ে ফেলো না। Don't rip up the paper. Don't rip up the paper. তুমি পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছিলে কেন? Why did you rip up the page? Why did you rip up the page? পরের ফ্রেজাল ভার্বটা হলো come across। come across, যার অর্থ হলো হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। যখন কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় তখন আমরা সেই ক্ষেত্রে অর্থাৎ সেই অর্থটা বোঝাতে come across এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কাল শপিং মলে আমার পুরনো বান্ধবীর সাথে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। I came across my old friend at the shopping mall yesterday. I came across my old friend at the shopping mall yesterday. তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে come across কে কি করে ব্যবহার করছি। দেখো দেখা হয়ে গিয়েছিল বোঝাতে আমরা came across এর ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ come across এর পাস্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। আরো একটা এক্সাম্পল দেখো, সঙ্গীত উৎসবে আমার প্রিয় গায়কের সাথে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল।
I came across my favorite singer at the music festival. I came across my favorite singer at the music festival. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাম অ্যাক্রসকে কি করে ব্যবহার করছি। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা কাম অ্যাক্রসের জায়গায় কেম অ্যাক্রসের ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.